শুরু করেন। আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে স্যার? শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, আমি স্যার ছোট্ট দুটা প্রেজেন্টেশন স্যার, একটা হলো যে বাজেটারি বিষয়গুলো নিয়ে, যেটা আমাদের ডিরেক্টর অফ ফাইন্যান্স এবং প্রকিউরমেন্ট মহোদয় বললেন যে রিজন থেকে করার জন্য, আর প্রোগ্রাম রিলেটেড একটা প্রেজেন্টেশন দেবো, ছোট্ট প্রেজেন্টেশন স্যার। প্রথমে যেটা স্যার স্লাইডে দেখা যাচ্ছে এটা হলো বাজেটের স্যার। আমাদের এই বছরে আমাদের টোটাল বাজেট ছিল আমাদের এই বছরের জন্য আমাদের বাজেট ছিল স্যার 36,58,00,000 টাকা। তো আমরা গত 4 মাসে আমাদের 11,17,00,000 টাকা আমাদের খরচ হয়েছে এবং খরচের পার্সেন্টেজ হলো 31% স্যার। আমরা যদি একটু ঠান্ডা লাগছে স্যার, সরি। আমরা যদি একটু হেড ওয়াইজে যাই তাহলে আমাদের দেখা যাচ্ছে যে স্যালারি এবং এ কম্পোনেন্টে যদি আমরা দেখি, এই কম্পোনেন্টের আমরা যদি A1-এ দেখি, যেখানে মূলত হলো আমাদের যে অফিস রেন্ট বা আমাদের ফ্যাসিলিটেশন পার্ট, সেখানে আমাদের খরচ হয়েছে এ পর্যন্ত 25% টাকা। আমরা যদি A2-তে যাই, A2 যেটা মেইনলি হলো ভিডিএফ, আমাদের যে আইডিএফ, সিআইএস এবং এসএফ, এটাতে আমাদের খরচের পার্সেন্টেজ দেখা যাচ্ছে 32% হয়েছে এ পর্যন্ত। অক্টোবর পর্যন্ত আমাদের যে খরচের যে বিষয়টা বলছে এটা অক্টোবর পর্যন্ত। আর আমরা যদি বিজনেস ইনস্টিটিউশন ডেভেলপমেন্ট বিজনেস পার্ট, যেটা বি কম্পোনেন্টের ভিতরে, যেটা আমাদের চেয়ারম্যান মহোদয় স্যার বললেন যে আমাদের বিজনেস ডেভেলপমেন্টের যেটা আমাদের যে বাজেট ছিল সেটা আমাদের অক্টোবর পর্যন্ত খরচ হয়েছে 24%। এবং সেকেন্ড টায়ার ইনস্টিটিউশন ডেভেলপমেন্ট, এটা যদি আমরা একটু দেখি তাহলে প্রেজেন্টেশনে 36% আমাদের খরচ হয়েছে এবং আমাদের টোটাল বি কম্পোনেন্টে খরচ হয়েছে এ পর্যন্ত 30%। আর এমনি ম্যানেজমেন্ট অফ মনিটরিং মিটিং, এটা খরচ হয়েছে সবকিছু মিললে আমাদের দেখাচ্ছে যে আমরা 31% আমাদের টোটাল যে বাজেট হয়েছে সেই বাজেটে খরচ হয়েছে। এবং আমরা যদি একটু এটা যদি দেখি যে আমাদের যেভাবে বাজেটটা ধরে রাখছে, মোটামুটি আমাদের যে খরচ করতে পারি নাই। আমরা সেপ্টেম্বরের দিকে আমাদের অথরাইজেশন লেটার পেয়েছি, আলটিমেটলি আমরা কিন্তু খরচটা করেছি সেপ্টেম্বরে অক্টোবর 2 মাসে। সেপ্টেম্বর মাসের তুলনায় যদি আমরা একটু দেখি তাহলে আমাদের কিন্তু আমরা মনে করি যে আমাদের যে খরচের হারে আমাদের এ পর্যন্ত আমরা যেভাবে খরচ হচ্ছে এবং আমরা যেভাবে পরিকল্পনা করছি, আগামী ফেব্রুয়ারি মার্চের ভিতরে আমরা আশা করছি আমাদের সমস্ত পরিকল্পনা মাফিক আমরা সমস্ত কাজ করতে পারবো স্যার। এইটা ছিল স্যার বাজেটের বিষয়। এটা স্যার নেক্সট জানি। এবার আমি প্রোগ্রাম নিয়ে একটা আলোচনা করছি স্যার। প্রোগ্রামে স্যার আপনি যেরকম একটা আমাদের প্রোগ্রামের জন্য যেভাবে প্রস্তুতি নিতে করেছিলেন স্যার, মোটামুটি আমরা সেই আঙ্গিকেই আমাদের প্রেজেন্টেশন রেডি করছি, ছোট আঙ্গিকে। আমরা যদি দেখি যে আমাদের টোটাল আমরা ময়মনসিংহ রিজন, এটা স্যার আপনারা জানেন অনেকে যে এটা একটা বড় রিজন। এটা এখানে আমাদের এনজেলাইপিতে 33টা ক্লাস্টার আছেন এবং শিফট এলাকায় 36টা ক্লাস্টার আছে। আমাদের টোটাল এনজেলাইপি এবং শিফট মিলে আমাদের গ্রামের সংখ্যা হলো 2183। এর ভিতরে এনজেলাইপিতে আমাদের গ্রামের সংখ্যা হলো টোটাল 1050 এবং শিফট হতে হলো 1133টা গ্রাম। আমরা যদি আইডিএফ যেটা আমাদের ইনস্টিটিউশন ডেভেলপমেন্ট ফান্ড, যে তহবিলটা আমরা গ্রাম পর্যায়ে দিয়ে থাকি, আমরা জানি, সবাই জানি আমরা 3 ধরনের তহবিল গ্রামে দিয়ে থাকি, আইডিএফ, এসএফ এবং সিআইএসএফ। টোটাল গ্রামের সংখ্যা হলো 1050টা। আচ্ছা ফাইবুল সাহেব, আপনার 1050টা গ্রামে আপনি ফার্স্ট ইনস্টলমেন্ট, সেকেন্ড ইনস্টলমেন্ট দিয়ে দিচ্ছেন, আর থার্ড ইনস্টলমেন্ট 724টা গ্রামে। তার মানে 724টার বাইরে যে গ্রামগুলি থাকে 1050 পূর্ণ হতে, ওখানে থার্ড ইনস্টলমেন্ট দরকার নাই, তাই না? জি স্যার, আর দরকার নেই স্যার, আমাদের সমস্ত ভিলেজ ভিডিএফ দেওয়া শেষ। তাহলে 100% কভার। নেক্সট জানি। জি হ্যাঁ। আমরা এবার যদি এসএফ এ দেখি, এসএফ যেটা মেইনলি রিভলভিং ফান্ড, কমিউনিটিরা তার টাকাটা নিয়ে যেটা তার আয় বর্ধমানের কাজের সাথে ইনভলভমেন্ট। আমরা দেখি 1050টা গ্রামের ভিতরে সবগুলা গ্রামে আমাদের এসএফ এর দ্বিতীয় ইনস্টলমেন্ট পেয়েছেন এবং 962টা গ্রাম ইতিমধ্যে আমাদের তৃতীয় ইনস্টলমেন্ট পেয়েছেন। এবং আমি এই মাসে অলরেডি আরো 8টা গ্রামে এসএফ বিতরণের অলরেডি সই করে দেওয়া হয়ে গেছে। তাতে দেখাচ্ছে 8টা 962, তাহলে আমাদের 970টা গ্রামে আমাদের এসএফ দিতে যাবে, বাকি গ্রামের এসএফ আর দরকার নেই স্যার আমার। আচ্ছা ঠিক আছে, দরকার নেই স্যার।
আমরা যদি জিএস অফিস বিল্ডিং এর দিকে একটু তাকাই তাহলে আমাদের 1050টা গ্রামের প্রত্যেকটা গ্রামে এসএফ এর দ্বিতীয় সিএসএফ অফিস বিল্ডিং এর প্রথম কিস্তি পেয়েছে এবং দ্বিতীয় কিস্তি পেয়েছে 1042টা গ্রামে, আর তৃতীয় কিস্তি পেয়েছে 1010টা গ্রামে। আমরা যদি স্যার এট এ গ্লান্সে যদি সাময়িকভাবে বলতে চাই তাহলে আমাদের 6টা গ্রামে, আমরা 7টি গ্রামে, আমাদের আগে 8টা গ্রাম ছিল, এখন এটা দাঁড়াইছে 7টা। কুমিল্লায় 2টা গ্রাম এবং সিলেটে 6টা গ্রাম। স্যার আপনি সিলেটের বিষয়ে জানেন যে আমাদের ওখানে যে দুটো উপজেলায় কাজ করে আমরা, কানাইঘাট, গোহাইনঘাট, একটা বাংলাদেশের মনে হয় একটা বিচ্ছিন্ন এলাকা, মানে মুঘল আমলে যেমন 12 বিহাজি এরকম রাজত্ব করতো, মনে হচ্ছে কানাইঘাট, গোহাইনঘাট সেরকম একটা জায়গায়। সেখানে কোনো ডিসিএল লাইন নাই, কোনো এনজিও কাজ করতে পারে না, এরকম একটা জায়গা মৌলবাদীদের জন্য। আমাদের অনেকগুলা গ্রাম সমিতি আমরা করতে পারি নাই, তারপর বিভিন্ন ভাবে এসপি সাহেব, ডিআইজি বা জেলা প্রশাসন, ওসি তাদেরকে ব্যবহার করে আমরা অনেকগুলো কাজ শেষ করতে পেরেছি। এখনো 6টা গ্রাম আমাদের সিলেটে কাজ করতে পারি নাই, যেটা এখনো চেষ্টা অব্যাহত আছে। আর কুমিল্লাতে এই 6টা কি হতে পারে? এই 6টা স্যার এখন আমাদের চেষ্টা অব্যাহত আছে স্যার। আমাদের, আপনার ধারণা কি এটা করতে পারবেন না পারবেন না? আমরা চিন্তা করতেছি যে 6টা না হলে আমরা আরো 3-4টা গ্রাম আমরা করতে পারবো স্যার। তাহলে বাকিটা আসলে এই যে মানে ফেজ আউট করার পরে তাদের এই গ্রাম সংগঠনের কাজকর্ম এটা কিভাবে হতে পারে? এটা তো একটা প্রবলেম হবে। প্রবলেম স্যার ওই মৌলবাদীরা ঝামেলা করে স্যার, মহিলাদের না করে, আবার আমরা বুঝাই, আবার তারা বুঝায়, মানে সে একটা মানে স্যার যদি ডিসি সাহেবকে আবার বলে দেন, ওনাকে নিয়ে যদি কোনো মিটিং করেন তাহলে কি সমস্যার সমাধান হবে? আমরা স্যার গত পরশুদিন ডিসি সাহেবকে নিয়ে আমাদের এনজিসি ডিস্ট্রিক্ট গোয়েনঘাট এটা তাই না? গোয়েনঘাট, কানাইঘাট 2টা জায়গায় স্যার। 2টা জায়গায়, হ্যাঁ 2টা জায়গায়। ওখানে কিন্তু ডিআইজি, এসপি, ডিসি সবাই কিন্তু হেল্প করে এবং আমাদের মিটিং গুলিতে তারপরেও কিছু কিছু জায়গায় সমস্যাগুলি আছে এখন। আর আমি একেবারে মূল্যবাদী, কোনো ইয়া নাই, ইলেকট্রিসিটি নাই, তার ডিশ নাই, টেলিভিশন নাই, নানান জাতের। আচ্ছা চেষ্টা করেন, আর যদি মনে করেন যে স্যারের কোনো ইন্টারভেনশন লাগবে বা কাউকে বলতে হয়, স্যার কিন্তু বলতে পারবেন। ঠিক আছে, আমরা দেখি স্যার আর একটু চেষ্টা করে দেখি। আমাদের চেষ্টা অব্যাহত আছে এবং আপনি জানেন এই ফিগারটা ছিল 14, আমরা গত মাসে কিন্তু কমাই নিয়ে সেটা 6 নিয়ে আসছি। আমরা চালিয়ে যাচ্ছি। কুমিল্লায় 2টা একটা ঝামেলা ছিল স্যার, একটা স্টার্ট হয়েছে আর একটা জমিতে কেস আছে, কেস আমাদের ওদের সমাধানের চেষ্টা চলছে, ওটা সমাধান হয়ে গেলে আমরা যে কুমিল্লা একটা বাকি আছে সেটা স্টার্ট করতে পারবো। আচ্ছা নেক্সটে যান। এরপর স্যার আদার সাব প্রজেক্ট যেটা স্যার, এটা অনেকগুলো আছে, আমাদের মোটামুটি সবগুলো শেষ হয়ে গেছে। এবং স্যার আপনি যে আমাদের যে এডিশনাল ফোর্স, যেটা আমাদের 2.5 কোটি টাকার, সেই কাজগুলো আমাদের প্রপোজাল চলে আসতেছে এবং আমরা আশাবাদী এবং আমরা কমিটেড যে আমাদের ডিসেম্বরের ভিতরে সিআইএসএফ এর আদার্সের যত কাজ আছে সমস্ত কাজ শেষ হয়ে যাবে। আমাদের অলরেডি 97% কাজ শেষ হয়ে গেছে, আর বাকি যে 3% কাজ বাকি আছে এগুলো আমাদের আগামী 1.5 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। 3% মোট কয়টা কাজ হবে? 29টা স্যার। হ্যাঁ 29টা স্যার কাজ। 32টা না 29টা না, তাহলে ডিসেম্বরের মধ্যে কিন্তু কমপ্লিট করতেই হবে, বুঝছেন? আপনি তো জানেন যে ডিসেম্বরের পরে সাপোর্ট আর পাবেন না। জি এটা শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, নেক্সট যান। এটা আমরা বললাম স্যার যে এডিশনাল যেটা, এটা বললাম স্যার একটা। এরপরে স্যার আমাদের সেভিংস একটা স্লাইড, যেটা হলো স্যার আপনি জানেন মানে আমাদের 3টা রিজনের ভিতরে আমরা মোটামুটি সেভিংস আপনাদের গড় হলো 68%, এটা কিন্তু বাড়ানো দরকার, বুঝছেন? সেভিংস রেটটা কিন্তু বাড়ানো দরকার, এটা 80% এর উপরে যাওয়া উচিত। আমাদের যেটা করোনার আগে আমাদের ছিল 72 স্যার, এবং আমরা কমিটেড আমাদের স্টাফ সমস্ত ডিস্ট্রিক্টে যে আগামী ডিসেম্বরের মধ্যে আমরা এটা 75 করে যাব স্যার। আমরা এটা বাড়াবেন, মানে করোনা পিরিয়ডে সমস্যা ছিল, মানে সেভিংস তো জমা দিতে পারে নাই, আয় ছিল না সেভিংস দেবে প্রত্যেকে, এটা লজিক্যাল গ্রাউন্ড ছিল। এখন মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে, এখন একটু মোটিভেশনটা যদি ভালো করে দেয় আমাদের ক্লাস টিমের লোকজন, তাইলে এটা বেড়ে যাবে আমার, বুঝছেন? আমরা সেপ্টেম্বর থেকে অক্টোবরে অলরেডি স্যার আমাদের 4% বাড়ছে এবং আমরা আশা আরো বাড়বে একটু কাজ করতে বলেন। জি এরপর স্যার আমাদের যেটা আলোচনা হলো অনেকক্ষণ, ওভারডিউ, আউটস্ট্যান্ডিং, আইডল ফান্ড নিয়ে আমাদের স্যার টোটাল আমাদের যে বেতন করা হয়েছিল 496 কোটি, আমরা 496 কোটি টাকা আমরা বেতন করেছিলাম। এর ভিতরে স্যার আমাদের রিকভারি হয়েছে স্যার আমাদের 381 কোটি টাকা, এবং এখন আমাদের মাঠে আছে 116 কোটি টাকা আমাদের আউটস্ট্যান্ডিং হিসেবে আছে। আর আমরা যদি একটু কমিউনিটি ফাইন্যান্স হেলথের দিকে তাকাই তাহলে আমাদের ওভারডিউ পরিমাণ হলো স্যার 45 কোটি টাকা আমাদের ওভারডিউ পরিমাণ, যেটা স্যার আপনারা জানেন করোনার আগে আমাদের 27 কোটি টাকা ছিল,
এবং করোনার জন্য আসলে তো আমাদের 3 মাস কাজ করা খুব দ্রুহ ছিলেন, এবং আসলে আমাদের কমিটি যারা ছিলেন তাদের আয় রোজগার মোটামুটি বন্ধ হয়েছিলেন। আমরা গত 2 মাসে আবার চেষ্টা করার ফলে এখন আর আমাদের ওভারডিউ বাড়তেছে না। এই 45 কোটি টাকা যে আমরা দেখছি, 45 কোটি 68 লাখ টাকা, এর ভিতরে আমাদের কারেন্ট ডিউ আছে 9 কোটি 26 লক্ষ টাকা। আলটিমেটলি আমাদের ওভারডিউ পরিমাণ হলো 36 কোটি টাকা। এবং আমরা সেভাবে প্ল্যান করতেছি আমাদের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এবং এটাও ইমিডিয়েটলি রিকভারি করার চেষ্টা করেন, কারণ এটা বেশি, এটাও বেশি। এটা আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা পরিকল্পনা করছি এবং ধীরে ধীরে কমাবো, এবং ভবিষ্যতে যাতে আরো না বাড়ে স্যার, সেদিকে আমরা খুব সতর্ক না বাড়ে। এট দি সেম টাইম যেটা আছে ওদের কাছে পাওনা সেটা রিয়েলাইজ করতে হবে, বুঝছেন? সেটাও কিন্তু রিয়েলাইজ করতে হবে। আর আমাদের স্যার এখানে যে আইডল ফান্ড যেটা হলো যে 60 কোটি টাকা আছে, এটা আমরা এগুলা ফাইন্ড আউট করছি কোন জেলায় কত, আমরা সবকিছু জানি, এবং অলরেডি আমরা প্রত্যেকটা জেলাতে মিটিং হয়েছে, এবং এখানে আমরা তিনটা ইস্যু ফাইন্ড আউট করছি। একটা হলো যে আমাদের 85% সদস্য ঋণের আওতায় আসছে, এখনো 15% সদস্য ঋণের আওতায় আসে নাই। কাজে তাদেরকে, যারা এখনো ঋণ নেয় তাদেরকে ঋণের আওতায় নিয়ে আসা হবে, এটা একটা পয়েন্ট আমরা ফাইন্ড আউট করছি। সেকেন্ড যেটা হলো যে আমাদের প্রথম দফা ঋণ আমাদের কাভারেজ 85%, কিন্তু দ্বিতীয় দফা কম এবং তৃতীয় দফা কম। কাজে যারা ভালো সদস্য, যেটা আমাদের চেয়ারম্যান মহোদয় বললেন, তাদেরকে আমাদের ঋণের পরিমাণ বাড়ায় দিব, 60,000, 70,000, 1 লাখ, 1.5 লাখ টাকা দেবো, যাতে ধীরে ধীরে আইডল ফান্ড ইউজ হতে পারে। থার্ড যেটা পয়েন্ট আউট করছি আমরা যে ইস্যুটা, সেটা হলো স্যার আমাদের ভালো ভালো প্রডিউসার গ্রুপ আছে, এবং প্রডিউসার গ্রুপগুলি ইতিমধ্যে তারা বিভিন্ন ধরনের টেকনিক্যাল ট্রেনিং পেয়েছে, বিজনেস ডেভেলপমেন্ট ট্রেনিং পেয়েছেন, এবং তাদেরকে গ্রুপ ওয়াইজ আমরা ঋণের ব্যবস্থা করতেছি, এবং তাদেরকে এখন আমরা পরিমাণ মতো ঋণ দিলে আমরা আশা করতেছি যে 60 কোটি টাকা আছে, এই টাকাটা ধীরে ধীরে আমাদের কমে যাবে, এবং আমরা আইডল ফান্ডটাকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারবো স্যার। এখানে যে আউটস্ট্যান্ডিং যেটা আমরা বলতেছি, আউটস্ট্যান্ডিং মানে কি, যতটা এই যে একটা নিজাংশে বলতেছে যে এখন ওটা ধরেন টোটাল টাকা মিনিমাম হলো 40টা কিস্তির মধ্যে 20টা কিস্তি সময় পার হয়েছে, 20টা কিস্তি আসছে, বাকি 20টা কিস্তি সামনের দিকে আসবে। আচ্ছা, তাই যদি হয় স্যার, তাহলে এখানে যখন আমি ময়মনসিংহে দেখি স্যার 45 কোটি হয়েছে ওভারডিউ, তাহলে আর 116 কোটি, তাহলে এই টোটাল গুলো হচ্ছে স্যার ধরে 160 কোটি, 220 কোটি স্যার, আর আইডল মানি 220 কোটি, তাহলে 496 কোটি টাকা দিয়েছি আর 220 কোটি টাকার হিসাব, তাহলে আর বাকি স্যার 266 বা 260 কোটি টাকা, এটা আপনাকে জি, এটা হলো আমাদের মাঠে এখন আউটস্ট্যান্ডিং আছে 116 কোটি টাকা। এই 116 কোটি টাকার ভিতরে আমাদের 36 কোটি টাকা হলো এখন আমাদের বকেয়া। 45 কোটি টাকা ফিগারটা বলানো হয়েছে, এখানে দেখানো হয়েছে 45 কোটি 68 লাখ। এর ভিতরে কারেন্ট ডিউ সহ, কারেন্ট ডিউ তো যে কোনো সময় আদায় হয়ে যাবে, হয়তো 15 দিন পর। সাহেব আমার কোশ্চেন ওইটা না, আমার কোশ্চেন হচ্ছে যে 496 কোটি আপনারা ডিসবার্স করছেন, এর মধ্যে 45 কোটি টাকা ওভার ডিউ, 116 কোটি টাকা আউটস্ট্যান্ডিং, 60 কোটি টাকা আইডল মানে ব্যাংকে আছে, সব মিলে হয় 260 কোটি টাকা। বাকি 260 কোটি টাকা কোথায় গেল? ডিসবার্স অ্যামাউন্ট মানে স্টার্টিং থেকে এই পর্যন্ত ডিসবার্স এর মধ্যে, তাই না ফাইবুল সাহেব? এটা কি এটা মেন করছেন কি একটু বলেন তো? 596 কোটি টাকা যে ডিসবার্স দেখাচ্ছে, এটা কি শুরু থেকে এই পর্যন্ত ডিসবার্স, নাকি এটা কি একটু ব্যাখ্যা দেন? শুরু থেকে স্যার, এটা 2016 সাল থেকে যখন ডিসবার্স শুরু হয়েছে এই পর্যন্ত কিউমুলেটিভ ডিসবার্স হলো 496 কোটি টাকা, আর এর মধ্যে কিউমুলেটিভ রিকভারি হলো 381 কোটি টাকা। তাহলে এখানে বলেন এরকম শুনেন সাইবুল সাহেব, জি বিষয়টা আমরা আমাদের এটা পরিষ্কার আছে, যদি আরো ব্যাখ্যা লাগে আমরা দিতে পারবো, এটা একদম ক্লিয়ার। একটু ক্লিয়ার হওয়ার জন্য টোটাল আপনার রিজিয়নে 1050টা গ্রামে কত টাকা এসএফ ডিসবার্স করেছেন? 496 কোটি টাকা। তাহলে এই টাকাটা এসএফ হিসাবে গ্রাম পেয়েছে, ঠিক আছে? এটা বিতরণ, ঋণ বিতরণ, এটা ঋণ বিতরণ করছে সদস্যের ভিতরে। তাহলে এসএফ কত গিয়েছে? এসএফ কত গিয়েছে? 157 কোটি। আমি বলতে চাচ্ছি যে কোন ময়মনসিংহের জন্য এসএফ কত বিতরণ করেছেন ফার্স্ট সেকেন্ড ডিস্ট্রিক্ট মিলিয়ে? 157 কোটি টাকা। এত টাকা, এত কম টাকা হইতেই পারে না। টোটাল 1100 কোটি টাকা আমাদের গেছে এসএফ, এটা হইতে পারে না। 157 কোটি টাকার বিতরণ হয়েছে আমাদের এসএফ।
রিসিপ্ট না বল হচ্ছে একটু, রিসিপ্ট হলো 157 কোটি আছে, বিতরণ হলো 496 কোটি। 157 কোটি, হ্যাঁ 157, তাহলে ঠিক আছে। ঠিক আছে বললাম তো। আচ্ছা নেক্সটে যান স্যার, একটা স্লাইড কি করা যায় কিনা নেক্সটে তৈরি করে দেব। আচ্ছা এখানে যদি আমাদের টোটাল প্রডিউসার গ্রুপ যেটা ফরমেশন হয়েছে, যেটা হলো প্রত্যেকটা গ্রামে একটা করে প্রডিউসার গ্রুপ হয়েছে এবং ইতিমধ্যে আমরা আমাদের টার্গেট অনুযায়ী 117টা প্রডিউসার গ্রুপ ইতিমধ্যে তারা পিএ ফান্ড পেয়েছে প্রথম কিস্তি, আর দ্বিতীয় কিস্তির মধ্যে একটা পেয়েছে, বাকিগুলো প্রডিউসার গ্রুপ তারা আবেদন করতেছেন এবং আমরা ডিসেম্বর ভিতরে আমাদের বাকি প্রডিউসার গ্রুপ যারা আছে তারা পিআইপি এর দ্বিতীয় ইনস্টলমেন্ট পেয়ে যাবে। আচ্ছা এখন আমরা তো প্রোডিউসার গ্রুপ সবগুলোকে ফান্ডিং করছি না, যেগুলো পোটেনশিয়াল প্রোডিউসার গ্রুপ তাদেরকে ফান্ডিং করছি এবং আমাদের প্ল্যানও কিন্তু সেটা এবং আমাদের অ্যালোকেশনও সেই রকম। আপনার 117টা পেয়েছে, আর কয়টা আপনার আছে প্ল্যান বলেন তো? এখন আর প্ল্যান নাই স্যার, আমাদের প্ল্যান 117টাই ছিল স্যার। আচ্ছা এর কি সেকেন্ড ইনস্টলমেন্ট দিতে হবে? এই সেকেন্ড ইনস্টলমেন্ট দিবে স্যার, পাবে স্যার। না তাইলে ইমিডিয়েটলি ব্যবস্থা করেন, এই প্রপোজাল ইমিডিয়েটলি দিয়ে অ্যাপ্রাইজাল করে আমরা টাকাটা সার করে দেই। তবে ফার্স্ট ইনস্টলমেন্টে যারা টাকা নিয়েছে তাদের কিন্তু ভালো করে মনিটর করবেন যে তারা ওই টাকাটা ইউটিলাইজেশন ঠিকভাবে করে কিনা, তাদের অবস্থার উন্নয়ন হয় কিনা। ওখান থেকে আমরাও কোনো টাকা নেব না, এনজেসিএস নেবে না, কোনো বেনিফিশিয়ারি কিন্তু নেবে না। টাকাটা তাদের উন্নয়নের জন্য, এটা ইউটিলাইজেশন ঠিকভাবে হয় কিনা এটা এনশিওর করার পরে আপনি ইমিডিয়েটলি সেকেন্ড ইনস্টলমেন্টের প্রপোজাল পাঠান, কারণ আমাদের শেষ পর্যায়ে তো এখন দিয়ে দিতে পারলে আমাদের হয়ে যায়। আমি এখানে একটু মেনশন করতে চাই স্যার, আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন, উনি আমাদের শেরপুরে একটা খিস্তা গ্রামে ভিজিট করতে গিয়েছিলেন। ওখানে তারা প্রডিউসার গ্রুপের সদস্যরা প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট ফান্ড পেয়ে ভ্যালু এডিশন করতেছে, তারা খড় কাটার মেশিন, তারা দানাজাত খাবার তৈরি করতেছেন এবং তারা যে ফার্মিং সিস্টেমে গেছেন, আমাদের চেয়ারম্যান মহোদয় স্যার উনি ভিজিট করে দেখে আসছেন স্যার আসলে। আচ্ছা শুনেন, স্যার গেছেন ভালো ইয়াতে গেছেন, আপনি সবগুলো ঠিক রাখেন। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা সাইফুল, মানে আপনারা তো সবসময় ভালোগুলো দেখান, হ্যাঁ আমি কমন সেন্সে বুঝতে পারি, দুর্বল গুলো কবে দেখাবেন সেটা বলেন। দুর্বল কি আইডেন্টিফাই করেছেন কিনা? আপনি স্যার নেক্সট টাইম যখন আসবেন স্যার, আমি দুর্বল গুলো দেখতে চাই, ভালো গুলো দেখে তো লাভ নাই। হ্যাঁ দুর্বল গুলো সেগুলো আইডেন্টিফাই করেন এবং এটা সব ডিভিশনকেই বলবো, যেখানে দুর্বল কর্মসূচি সেগুলোর প্রতি বিশেষ নজর দাও। ঠিক আছে। তবে স্যার একটু আপনার জ্ঞাতার্থে জানাতে যাচ্ছি স্যার, যে আমরা যেহেতু 1050টা প্রডিউসার গ্রুপ আছে, আমরা সেই সকল প্রডিউসার গ্রুপকে প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট ফান্ড এডিশনাল সাপোর্ট দিচ্ছি, যেগুলা কোয়ালিটি ভালো, যাদের আগ্রহ আছে এবং যে সদস্যগুলা এন্টারপ্রেনার হতে চায় স্যার, যারা বিজনেস এক্সপানশন করতে চায়, ব্যবসায় ভ্যালু অ্যাড করতে চায় এবং কমনলি মার্কেটিং এ যেতে চায়। আমরা শুধুমাত্র সেই সকল প্রডিউসার গ্রুপগুলো ফাইন্ড আউট করে তাদের একটা বিজনেস যাতে এন্টিটি হতে চায়, সেই সকল প্রডিউসার গ্রুপকে শুধুমাত্র এই প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট ফান্ডে দিয়ে থাকি স্যার। ঠিক আছে স্যার, একটু বলতে চাচ্ছি স্যার খুলনা থেকে। আচ্ছা আমি কথাটা বলি, তারপরে খুলনা বলবেন, অসুবিধা নাই। না যাদের আগ্রহ আছে অবশ্যই এটা ভালো, তাদেরকে আমাদের সাপোর্ট করা। যাদের আগ্রহ নাই তাদের আগ্রহ সৃষ্টি করা আমাদের কাজ। কাজে আপনি একজন মানুষ অনেক সময় শো করে যে তার পটেনশিয়াল আছে, আবার অনেকের ভিতরে হিডেন পটেনশিয়াল থাকে, সে হয়তো শো করে না, বা তাকে আমি নিয়ে আসবো না কেন। একটা ক্লাসে যারা ভালো ছাত্র তাদের প্রতি টিচারদের অ্যাট্রাকশন থাকে, কিন্তু দুর্বল ছাত্রদের প্রতি টিচারদের অ্যাট্রাকশন থাকে না। কিন্তু টিচারদের উদ্দেশ্য হচ্ছে যে দুর্বল ছাত্রগুলোকে আইডেন্টিফাই করা এবং তাকে ভালো করার চেষ্টা করা। বুঝতে পারছেন? কাজে আমাদের প্রোগ্রামে কিন্তু এর জন্য বলছি, যারা ভালো অবশ্যই খুশি, তাদেরকে আরো ভালো করা, যারা উইক তাদেরকে আরো বেশি মোটিভেশনাল ফ্রেমওয়ার্কে নিয়ে এসে তাদেরকে আমাদের আরো স্ট্রং করা, তাকে এন্টারপ্রেনার ডেভেলপ করা, এটা কিন্তু কাজ। কারণ প্রত্যেক মানুষের ভিতরেই পটেনশিয়াল আছে, হয়তো সেটা শো করতে পারে কি পারে না। আমাদের যে এনজেসিএস গুলো আছে, স্লাইড হলো মূলত এনজেসিএস এর উপরে। ইতিমধ্যে আমাদের সমস্ত ক্লাস্টার এবং ডিস্ট্রিক্ট এনজেসিএস যারা আছে, যেগুলো আছেন, তারা আইডিএফ এর প্রথম ইনস্টলমেন্ট এবং দ্বিতীয় ইনস্টলমেন্ট পেয়েছেন এবং সেইভাবে পরিকল্পনা মাফিক কাজ চলছে স্যার। ঠিক আছে, নেক্সট। আমাদের এটার পিএসএফ এর যেটা হলো স্যার, আমাদের প্রত্যেকটা প্রপোজাল ডিস্ট্রিক্টের ইতিমধ্যে আমাদের কুমিল্লা পাস হয়েছে এবং বাকিগুলো প্রপোজাল দিয়েছে এমটির কাছে, এবং এই মাসে সবগুলো প্রপোজালের শিডিউল হয়ে গেছে। আমরা এই মাসে সমস্ত আমাদের এনজিসিএস কে পিএসএফ দিতে পারবো স্যার।
এমপি তো এখন আর সময় লাগবে না, কারণ এত কম প্রপোজাল, কাজের ভলিউমটা এত কম যে দিলে পরে এটা অল্প সময়ের মধ্যে কিন্তু এখন হয়ে যায়, কোনো চাপ নাই কিন্তু এখন। কুমিল্লা হয়ে গেছে স্যার, হ্যাঁ চাঁদপুরে আগামী রোববারটা শুরু হবে, এর পরের সপ্তাহে শুরু হবে সিলেটে এবং ময়মনসিংহ এবং যে শেরপুরে আমাদের যেটা হলো আগামী সপ্তাহে প্ল্যান আছে স্যার। কাজে আমাদের এই মাসের মধ্যে সমস্ত পিএসএফ চলে যাচ্ছে স্যার। আচ্ছা, নেক্সট স্লাইডে যান। এটা হলো স্যার আমাদের এনজিসিএস এর অফিস বিল্ডিং যেটা স্যার, এখানে আপনি জানেন, আপনি স্যার জানেন যে আমাদের 7টা জেলাতে এনজিসিএস এর অফিস বিল্ডিং এবং 7টা জেলার ভিতরে 6টা জেলার এনজিসিএস এর অফিস বিল্ডিং এর কাজ চলছে। শুধুমাত্র কুমিল্লা আমরা স্টার্ট করতে পারি নাই, কারণটা হলো যে কুমিল্লাতে যে জমিটা নিয়ে একটা কেস চলছিলেন, কেসটা আমাদের সমাধান হয়ে গেছে। এখন আমরা জমিটা খারিজের জন্য দিচ্ছি এবং আশা করতেছি যে এই সপ্তাহে খারিজ হলে আমরা কুমিল্লা সিটি কর্পোরেশন থেকে অনুমোদন নিয়ে হয়তো আমরা খুব তাড়াতাড়ি স্টার্ট করতে পারবো স্যার। আর সমস্ত ডিস্ট্রিক্ট যে 7টা জেলার বাকি ডিস্ট্রিক্টের এনজিসিএস এর আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনার এই 41টা মোট বিল্ডিং এর মধ্যে ডিসেম্বরের মধ্যে কয়টা 100% কমপ্লিট হবে? আমাদের স্যার ডিস্ট্রিক্ট গুলো বাদে আমাদের যে 34টা ক্লাস্টার, হ্যাঁ 34টি উপজেলায়, এই 34টি উপজেলার ভিতরে ইতিমধ্যে আমাদের 12টা এনজিএস ক্লাস্টার, উপজেলা এনজিসিএস আমাদের অলরেডি ক্লাস্টার উঠে গেছে স্যার। আপনার সাথে যেটা জানেন স্যার, অবগত আছে। আগামী 15 ডিসেম্বরের 15 তারিখের ভিতরে আমাদের সমস্ত উপজেলা এনজিসিএস এর কাজ শেষ হয়ে যাবে। আর জেলার কাজ, জেলা যে 7টা আছে এর মধ্যে চাঁদপুর অলরেডি হয়ে গেছে স্যার। আপনি যখন সময় দিবেন তখন উদ্বোধন হয়ে যাবে। এইটা আর আমাদের ময়মনসিংহের কাজ চলছে, আমাদের শেরপুরে কাজ চলছে, আমাদের জামালপুরে কাজ চলছে। শুধুমাত্র কুমিল্লাটা শুরু হয়নি, আর বাকিগুলো সব কাজ চলছে স্যার। আমরা হয়তো ডিসেম্বরে না হলে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে স্যার। ঠিক আছে, ঠিক আছে, নেক্সটে যান। আরেকটা আপনি স্যার ইস্যু আমাদের দিয়েছিলেন যে পিএমএ যে আছে কোনো ইস্যুটা আছে কিনা। আমাদের স্যার বিগত 6 মাসে যে সেগুলো তারা আসছিলেন, আমরা অলরেডি সেগুলো আমাদের সাথে শেয়ার হয়েছে এবং সেগুলো সমাধান হয়ে গেছে স্যার। আর 30% ইস্যু যেগুলো হলো, যেগুলো পার্সিয়ালি রিভলভ হয়ে গেছে, আর বাকি 15% যেটা আমরা চেষ্টা করতেছি সমাধানের জন্য। আর বাকি 10% যে ইস্যুগুলো আছে স্যার, সেগুলো আগামী ডিসেম্বরের মধ্যে সমাধান হয়ে যাবে স্যার। মানে আমাদের কোনো ইস্যু আমরা পেন্ডিং রাখবো না স্যার। এবং আমরা সিরিয়াসলি এটাকে চিন্তা করি যে পিএমএ যেহেতু আমাদের থার্ড পার্টি, তারা তৃতীয় আয় দিয়ে আমাদের ইস্যুগুলা উঠায়। কাজে যে কোনো ইস্যু তারা আমাদের যখন আমাদের প্লেস করে, আমরা সেগুলো তড়িৎ সমাধান করার ব্যবস্থা করি স্যার। নেক্সট স্যার এখানে দুই একটা ছবি আছে স্যার, যেটা আমি দেখাচ্ছি স্যার। এটা হলো আমাদের চেয়ারম্যান স্যারকে আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আমরা মানে ঋণী স্যার, যে স্যার এখানে আমাদের শেরপুর জেলাতে আমাদের যুদ্ধ ইতিপূর্বে আমাদের যুবদের কর্মসংস্থানের জন্য আমরা বিভিন্ন ধরনের কাজ করেছিলাম, কিন্তু আমরা ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মাধ্যমে যে ইনকাম করার একটা সুযোগ আছে এবং বাংলাদেশ সরকার যে ডিজিটালাইজড করার যে একটা স্বপ্ন আছে, আমাদের স্যার সেই স্বপ্নের আমাদেরকে কমিটি পর্যায়ে উনি স্যার নেতৃত্বে আমরা শেরপুরে 2টা ওয়ার্কশপ করেছিলাম এবং খুবই ফ্রুটফুল ওয়ার্কশপ হয়েছে স্যার। একটা হলো নালিতাবাড়ি এবং একটা হলো নকলাতে। এবং নালিতাবাড়িতে আমাদের পার্টিসিপেন্ট ছিল 112 জন, নকলাতে 96 জন। এবং আমাদের যারা আমাদের রিসোর্স পার্সন ছিলেন, তারা তাদের খাতা দেখে এবং তাদের দেখে বলছে যে সবাই পটেনশিয়াল। আমরা স্যার জানেন ইতিমধ্যে আমাদের 6 ব্যাচ ট্রেনিং শুরু হয়েছে। সেই ব্যাচগুলো হলো আমাদের ডিজিটাল মার্কেটিং, একটা ইন্টারনেট মার্কেটিং, তারপর হলো গ্রাফিক ডিজাইন, আরেকটা হলো স্যার আমাদের ইমেইল ডেভেলপমেন্ট, যেটা আর কি স্যার ওয়েবসাইট ডেভেলপমেন্ট। সেই ট্রেনিং গুলোতে আমি গত সপ্তাহে গিয়েছিলাম স্যার, খুব সুন্দরভাবে চলছে এবং আশা করতেছি যে ট্রেনিং শেষে 2 মাস ব্যাপী এবং 3 মাস ব্যাপী যে ট্রেনিং স্যার উদ্বোধন করেছেন, ট্রেনিং শেষে আমরা আশা করতেছি যে তারা আমাদের যে নতুন একটা অ্যাভিনিউ খুলে যাবে এবং আমাদের যে যুব সদস্যরা তারা একটা আয়ের পথ পাবে স্যার। এটা এই জন্য স্যারের প্রতি আমরা কৃতজ্ঞ যে স্যার আমাদের নিজে এসে কষ্ট করে এসে আমাদের ট্রেনিং গুলো স্যার। আমাদের ময়মনসিংহে এনজিসিএস এর ভিত্তিপ্রস্তর স্থাপন আপনি কষ্ট করে এসেছিলেন স্যার, আমাদের ডাইরেক্টর আইপি মহোদয় এসেছিলেন, আমাদের চেয়ারম্যান স্যার এসেছিলেন। আমরা অত্যন্ত আমাদেরকে সময় দিয়েছেন এবং আমরা ডেভেলপমেন্ট সেন্টার ময়মনসিংহে একটা ফটোগ্রাফ স্যার।
এইটা স্যার আমাদের হইতে স্যার আমাদের যে আচ্ছা, হ্যাঁ। সাইফুল সাহেব এই দ্রুত ছবিগুলি দেখান, আমরা জানি একটু ছবি দেখাই আমরা অন্য রিজনে যাবো, বুঝছেন? স্যার এটা হচ্ছে আমাদের জানুয়ারি মাসে আমাদের নিউ প্রজেক্ট আসতেছে স্যার। আপনি জানেন যে আমাদের প্র্যাকটিস ম্যানেজার ওয়াশিংটন থেকে আসছেন, আপনি আসছিলেন স্যার, খুব সুন্দরভাবে ভিজিট করেছেন। একটা ভিজিট হয়েছে এবং তাতে ভিজিটে স্যার আপনার কষ্ট আপনাদের করাতে পারছে স্যার, এই জন্য আমরা কৃতজ্ঞ স্যার আপনাদের প্রতি স্যার। ধন্যবাদ স্যার। মোটামুটি এই ছিল স্যার, যদি কোনো ইস্যু থাকে জিজ্ঞেস করতে পারেন স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। ইস্যু তো স্লাইড বাই স্লাইড আলোচনা হয়ে গেছে, অনেক ধন্যবাদ ময়মনসিংহ রিজিয়নকে। শুনতে পাচ্ছি, তাইলে আমরা ক্লোজিং এর দিকে চলে আসছি। মানে অনেক ধন্যবাদ যে আসলে ওই ভার্চুয়াল মিটিং এ এতগুলি লোকের এত মানে পার্টিসিপেশন, সেখানে আমরা ওই সবাইকে তো আসলে কথা বলতে পারিনি। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, এখানেও আমাদের যারা এটা বিষয়ে কলিগরা বসছেন সবাই কিন্তু কথা বলতে পারেন নাই, ওনাদের মতামত দেওয়ার জন্য আমার কাছে দিয়েছেন, আমি সেটা কনভে করেছি আপনাদেরকে। আপনাদের ক্ষেত্রেও একই রকম যে আরডি সাহেবকে মতামত দিলে পরে আরডি সাহেব হয়তো কনভে করেছেন। সবাই পার্টিসিপেশন সম্ভব না, তাহলে এত শব্দ হয় আপনার কথা কারোটা কারো বোঝা যায় না। তো আমরা একেবারে ক্লোজিং পর্যায়ে চলে আসছি। আমাদের উদ্দেশ্য ছিল আমাদের অনগোয়িং স্ট্যাটাসটা আমাদের বোঝা, এটা একটা বড় কাজ আমাদের ছিল। আর আমাদের রেজাল্ট ফ্রেমওয়ার্ক অনুযায়ী আমাদের প্ল্যান্ড অ্যাক্টিভিটি কি কি আছে, কোনগুলি আমরা অ্যাচিভ করেছি, কোনগুলি অ্যাচিভ করতে পারি নাই, সেগুলি বিষয়ে একটা বিশেষভাবে আলোচনা করা। ফাইনালি আমাদের বাজেট সম্পর্কে, যে বাজেট ইউটিলাইজেশন আমাদের কি পর্যায়ে আছে, টোটাল বাজেট কত ছিল এখন পর্যন্ত, ইউটিলাইজেশনটা কি, এবং আমাদের রিমেইনিং বাজেট কত, এটা আমরা জুনের মধ্যে কিভাবে শেষ করবো। এই যে ফেস বিল্ডিং নিয়ে আলোচনা ছিল, অনেকগুলি, সবকিছুই মোটামুটি আলোচনা হয়ে গেছে। তবে সামনাসামনি মিটিং হলে যেভাবে পুঙ্খানুপুঙ্খরূপে আলাপ করতে পারতাম, মতামত দিতে পারতেন, সেইখানে হয়তো একটু কিছু আমাদের ব্যতিক্রম ছিল, কিন্তু ওভারঅল ডিসকাশন ভালো ছিল। মাহবুব সাহেব যে অপারেশনাল কস্টের ব্যাপারে যে কথাটা বলেছেন, আপনারা শুনছেন বোধহয় সবাই, বিশেষ করে রিজিওনাল ফাইন্যান্স ম্যানেজার এবং ফাইন্যান্স অফিসার যারা আছেন তারা শুনছেন অবশ্যই। আপনারা কথাটা একেবারে মানে 100% পরিপালন করবেন, আদারওয়াইজ কিন্তু আমাদের জন্য অসুবিধা হয়। এই রিপোর্ট যেটা যখন দেওয়ার কথা সেটা পাঠাতে হবে, এটা কিন্তু মূল একটা জায়গা। আর ক্যাটাগরি শুনেন, আমাদের কম্পোনেন্ট এখানে যে কয়টা আছে, কিন্তু যখন আমরা বাজেটটা মানে বুক করা হয়, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যখন হিসাব নিকাশ দেওয়া হয়, ডকুমেন্টেশন যখন হয়, 3টা ক্যাটাগরির উপরে আসলে ডকুমেন্টেশন হয় এবং ভাগ করা আছে কোন ক্যাটাগরিতে কত টাকা আমরা বুক করতে পারবো। এ ব্যাপারে মাহবুব সাহেব নিশ্চয়ই আপনাদের সঙ্গে, বিশেষ করে ফাইন্যান্স টিমের সঙ্গে আলাপ আলোচনা করছেন এবং বুঝিয়ে দিয়েছেন, তাই তো মাহবুব সাহেব, তাই না? এরা সবাই কিন্তু ফাইন্যান্সের লোকজন কিন্তু জানে যে ক্যাটাগরি 3টার মধ্যে আমাদের বুক করতে হয়। তা এইটা একটু আপনারা খুব ভালোভাবে ফলো করবেন যাতে কোনো রকম অসুবিধা হয় না হয়। মনে রাখবেন যে যতই খরচ আমরা করি না কেন, সব কিন্তু আমাদের হিসাব দিকে আসে ঢাকা ওয়ার্ল্ড ব্যাংক অফিসে। তারা পরীক্ষা নিরীক্ষা করার পরে কিন্তু চেন্নাই পাঠায়, চেন্নাই দিয়ে কিন্তু আসলে এটা বুকিং হয়। চেন্নাই না যাওয়া পর্যন্ত কিন্তু টাকাটা অফিসিয়ালি বুকিং হয় না, ডকুমেন্টেশন হয় না। আর ডকুমেন্টেশন না হলে ওটা কিন্তু অফিসিয়ালি আমরা ভ্যালিড কি ইনভ্যালিড এটা বুঝতে পারি। অনেক সময় আমাদের কাছে ক্লারিফিকেশন চাই। তো এই জন্য আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হয়, এবং আমরা যদি কোনো পরিবর্তন করি, পরিবর্তনটা ওয়ার্ল্ড ব্যাংকের কাছে অনুমোদন নিয়েই আমরা করি, আমরা নিজেরা কিছুই করতে পারি না। ফাইন্যান্সিং এগ্রিমেন্টে যেটা সিগনেচার করা আছে গভর্নমেন্ট এবং বিশ্ব ব্যাংকের মধ্যে, এটা অন্য কেউ পরিবর্তন করতে পারে না যতক্ষণ পর্যন্ত আমাদের সরকার এবং ওয়ার্ল্ড ব্যাংক পরিবর্তন না করে। ওয়ার্ল্ড ব্যাংক ঢাকা অফিস পারে না, তাদের ওয়াশিংটনে পাঠাতে হয়। খুবই কমপ্লিকেটেড একটা ইস্যু, বুঝছেন? তো এটা আপনারা মেনে চলবেন এবং এই অনুযায়ী কাজ করবেন। আর ওই যেটা বলা হয়েছে যে 105 কোটি টাকার বাজেট আপনারা ইতিমধ্যে 3টা রিজন থেকে দিয়েছেন, কিন্তু আমাদের টাকা এখন 122 কোটি, কারণ আমাদের 13 কোটি 61 লাখ টাকা ছিল আমাদের এক্সচেঞ্জ গেইন, সেটা আরো বেড়েছে। এখন এইটার উপরে একটা বাজেট করে 3টা রিজন থেকে, কারণ 30 জুনের আগে আমরা চাচ্ছি এপ্রিল মের মধ্যে আমাদের বেতনের টাকাটা রেখে বাকি একটা টাকাও রাখবো না, মার্চ এপ্রিলের মধ্যে পারলে সবচেয়ে ভালো হয়। কারণ এখানে যদি আনস্পেন্ড মানি থাকে তাহলে আমাদের নতুন প্রজেক্ট শুরু হতে দেরি হয়ে যাবে, আর নতুন প্রজেক্ট শুরু হতে যদি দেরি লাগে সেক্ষেত্রে একটা ডিসকন্টিনিউয়েশন হবে এবং আমাদের সহকর্মী যারা আছেন তারা অসুবিধায় পড়বে, অ্যাজ এ হোল পুরো এইচডিএফবি একটা অসুবিধার মধ্যে পড়বে। আপনারা অনেকেই আজকে পার্টিসিপেট করছেন এই মিটিং এ, আপনারা একটুটা বোঝার চেষ্টা করবেন যে কোনো অবস্থায় আমাদের ফিল্ড লেভেলের যে খরচটা আছে, প্রোগ্রাম ডেলিভারি কস্ট, এইটা আমরা মার্চের 30 তারিখের মধ্যে কমপ্লিট করব। আর বাকি 3 মাসের বেতন ভাতা আমাদের হাতে থাকবে, আমরা এই 3 মাসের বেতন ভাতা দিতে থাকবো জুন পর্যন্ত। আর এর আগেও যদি সম্ভব হয় আমরা ক্লোজ করে দিব। কোনো টাকা আনস্পেন্ড রেখে থেকে প্রজেক্ট ক্লোজ করা যায় না, ইভেন 1 টাকা থাকলেও হবে না, ওইটাকে ব্যালেন্সটাকে জিরো করতে হয়। আমরা ফিফটিতে জিরো করেছিলাম, এটা একটু বিশেষভাবে খেয়াল রাখবেন। এবং ডিসেম্বরের 7 তারিখের মধ্যে 105 কোটি টাকার জায়গায় 117 কোটি টাকার কথা, যেটা 122 কোটি টাকা যেটা বললাম,
এই 122 কোটি টাকার একটা রিভাইজ বাজেট 3টা রিজন পাঠাবেন, তাতে আপনাদের 17 কোটি টাকা অতিরিক্ত, তো আপনারা যে যে বাজেট দিয়েছিলেন সেই অনুপাতে বাড়াবেন। 3 আরডি সাহেব বোধহয় বুঝতে পারছেন আমার কথাটা। 17 কোটি টাকা যদি বাড়াতে হয়, যেমন বরিশাল রিজনের যদি 50 কোটি থাকে, 50 কোটির উপরে কত বাড়তে পারে? একজনের যদি 20 কোটি থাকে, সেই রেশিওতে কত বাড়তে পারে? এই 17 কোটি টাকা আপনার যে যে বাজেট, যার যে বাজেট দেওয়া আছে তার উপরে আনুপাতিক হারে বাড়াবেন, যাতে টোটাল বাজেটটা 122 কোটি টাকা হয়। এই কাজটা আপনারা করবেন। আমি আর আমাদের কথা আর বাড়াবো না, প্রায় একটা এখন বেজে গেছে, আবার কিছু লোক এখন বরিশাল যাবে ফিল্ডে, আর দুপুরের টাইম হয়ে গেছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ পার্টিসিপেট করার জন্য, এবং আমরা এই 3 ঘন্টার যে মিটিংটা একেবারে শান্তিপূর্ণ ভাবেই করলাম। আমাদের তেমন কোনো টেকনিক্যাল অসুবিধা হয় নাই, অথবা আইসিটি বিষয়ে তেমন কোনো অসুবিধা হয় না। অনেক সবাইকে ধন্যবাদ, এবং আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।